বাংলাদেশের বীর সেনানী, বাংলাদেশের ইতিহাস যতদিন রক্তাক্ষরে লেখা থাকবে, আবু সাঈদের নাম জল জল করে ওখানে জ্বলবে। সে আবু সাঈদের রক্তদানের পরবর্তী দ্বিতীয় শহীদ আমার এলাকার ছেলে, আমার সন্তানের মতো, যে 2 সপ্তাহ আগেও আমাকে দেখে এসে শিলং থেকে, সে তার নিজের জীবন দিয়ে দিল দ্বিতীয় শহীদ হিসাবে। ওয়াসিম আকরাম, আমার গ্রামেই বাড়ি। হয়তো তার তকদিরে লেখা ছিল মৃত্যুর 2 সপ্তাহ আগে আমার সাথে দেখা হবে, ছবি তুলবে, ফেসবুক প্রোফাইলে দেবে, তারপরে এসে দেশের জন্য জীবন দিয়ে দেবে। এই কাহিনী ভুলতে পারি না, চোখের জল রাখতে পারি না যখন তার মায়ের সাথে কথা বলি। এভাবে যখন স্বাক্ষরিত হলো রক্তের অক্ষরে ফ্যাসিবাদের পতনের সনদ, তখন রুখে কার, সাধ্যকার বাংলাদেশের সেই আন্দোলন। তার অবশ্যম্ভাবী পরিণতির মধ্য দিয়ে আমরা বাংলাদেশের এই নতুন বাংলাদেশ পেলাম, আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশ পেলাম। যেই শ্বাস আমি দীর্ঘ 9 বছর 3 মাস নির্বাসনে নিতে পারিনি, সেই মুক্তির শ্বাস বাংলাদেশে এসে 11ই আগস্ট বিমানবন্দরে নেমে সেই শ্বাস নিলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। এই দিন দেখার জন্যে আমি অপেক্ষায় ছিলাম। নির্বাসনের প্রতি মুহূর্ত কাটাতাম, কখন আমার স্বদেশ ভূমি, এই মাতৃভূমি, এই মাটি মুক্ত হবে, স্বৈরাচার মুক্ত হবে। সেদিন যেন আল্লাহ আমাকে এখানে নিয়ে এসে আমার মৃত্যুটা দেয়। আমি সংক্ষিপ্ত একটা প্রাসঙ্গিক বক্তব্য পরে দেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে, এবং কিভাবে আমরা ঘটনা প্রবাহে 2024 পর্যন্ত উপনীত হলাম, কাদেরকে মোকাবিলা করে আমাদেরকে উপনীত হতে হয়েছে। আওয়ামী লীগ মরিয়া প্রমাণ করিল তাহারা ভারতের দল। বাংলাদেশের মানুষকে সেটা প্রমাণ করতে হয়নি, তারা নিজেরাই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে লিখিত হয়ে গিয়েছে তারা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, তারা বাংলাদেশের প্রোডাক্ট নয়। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি মাফিয়া এবং স্বৈরতান্ত্রিক শক্তি, ফ্যাসিস্ট শক্তি। সুতরাং আওয়ামী লীগ সম্পর্কে বেশি কথা বলাও আমার খুব একটা জায়েজ মনে হয় না। তাই আসুন দেশের শক্তি নিয়ে কথা বলি। আমাদের সন্তানরা জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। এই রক্তের সিঁড়ি একদিনে নির্মিত হয় না। কথায় বলা আছে যে যত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার এই শিকল ভাঙা, হয়তো তারা আর আসিবে না ফিরে আমাদের মাঝে। আমরা দেখেছি সেই বন্দিশালা, গণভবনের দুর্গ জনস্রোতে এবং জনস্রোতের ধাক্কায় কিভাবে চুরমার হয়ে গেল। সাথে দম্ভ এবং অহমিকা আওয়ামী লীগের শেখ হাসিনার চুরমার হয়ে গেল। যেই ভবনটিকে দুর্গের মতো মনে হতো, সেই ভবনের বর্তমান চেহারা দেখলে কি কল্পনা করতে পারেন? নিরস্ত্র মানুষের ধাক্কায় সেই দুর্গ কিভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। এটাই হলো জনশক্তি, এটাই হলো গণ ঐক্যের বিপ্লবী শক্তি। গণ ঐক্যের শক্তি যারা অনুধাবন করে না, তারাই স্বৈরাচারে পরিণত হয়, তারাই ফ্যাসিস্টে পরিণত হয়। এবং পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচারের স্বাভাবিক পতন হয়নি, কারণ স্বাভাবিক পতনের বা ক্ষমতা বদলের কোনো রাস্তাই তারা উন্মুক্ত রাখে না। যেমনটি শেখ মুজিব রাখেনি, সাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের কোনো দুয়ার আর উন্মুক্ত রাখা হয়নি। তাজউদ্দিন আহমদের মেয়ে লিখেছে, তাজউদ্দিন আহমদের ডায়েরিতেও সম্ভবত লেখা আছে যে আপনি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের কোনো অপশন, কোনো দরজা খোলা রাখলেন না, সুতরাং অস্বাভাবিক পদ্ধতিতেই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে। তার শিকার তো আপনি হবেন এবং সাথে আমরাও যাব। সেটা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু সেই ইতিহাস থেকে স্বৈরাচারের কন্যা কখনো শিক্ষা নেয় না। ইতিহাসে যারা স্বৈরাচারী হিসেবে আবির্ভূত হয়েছে, ফ্যাসিস্ট হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছে, তারা কখনোই স্বাভাবিকভাবে পতিত হয়নি। খুব নিষ্ঠুর নির্মম পদ্ধতিতে তাদের অপসারণ হয়েছে। দেশে দেশে জাতিতে জাতিতে বহু রক্তক্ষয়ের পর সেই সমস্ত নির্মম ফ্যাসিস্ট স্বৈরাচাররা এমন নির্মম পরিণতির মাধ্যমে তাদের শেষ পরিণতি হয়েছে, যে পরিণতি পৃথিবীর ইতিহাসে বিভিন্ন রকমের কলঙ্কিত বা দৃষ্টান্তমূলক ইতিহাস সৃষ্টি করে গিয়েছে। রোমানিয়ার চাসেস্কুর কথা আপনারা জানেন।
হাইতির পাপাডকের কথা জানেন, এবং এইভাবে আরও অনেকের কথা বলতে পারি, বলা আমার উচিত হবে না। ৭১-এর চেতনা ব্যবসায়ীদের মতো ২৪-এর ছাত্র গণঅভ্যুত্থান নিয়ে যেন কোনো চেতনা ব্যবসা না হয়। আমি নসিহত করি, যারা ২৪-এর গণঅভ্যুত্থানের একমাত্র ভাগীদার হিসেবে দাবি করতে চায়, তারা যেন উপলব্ধি করে কখনো কোনো গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান ছাত্র জনতার, সারা দেশের মানুষের, সমগ্র দেশের মানুষের অংশগ্রহণ ব্যতী রেখে কখনো সংগঠিত হয় না। বিগত ২৪-এর গণঅভ্যুত্থানে যে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল ১৫ই জুলাই ছাত্রীদের উপরে হামলার মধ্য দিয়ে, সেই স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে দিতে ১৬ই জুলাই যারা শহীদ হয়েছে, আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধের মতো যারা সৈনিকেরা যারা শহীদ হয়েছে, তারাই দাবানলে পরিণত করেছে পরবর্তী আন্দোলন। সেই দাবানলে পুড়ে ছারখার হয়েছে স্বৈরাচারী ফ্যাসিস্টদের মসনদ এবং দুর্গ। সেটা বিজয় আমরা অর্জন করেছি, সবাইকে নিয়ে সেই বিজয় আমরা উপভোগ করব। সেই বিজয়ের উপর নির্মিত হবে প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ। শহীদের স্বপ্ন ছিল বৈষম্যহীন মানবিক মর্যাদা ভিত্তিক সাম্যের বাংলাদেশ। শহীদের প্রত্যাশা, দেশবাসীর প্রত্যাশা তখনও ছিল, অঙ্গীকার এখনো আছে, সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করে। এই কথা যেন আমরা ভুলে না যাই। আজকে যা শুরু হয়েছে, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে, কারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে আপোষের লড়াই সৃষ্টি করে দিয়ে কারা এই আরাম উপভোগ করছে। আমি গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম, আমরা গণতান্ত্রিক শক্তিসমূহ পরস্পর লড়াই করছি আর আরামে আছে দিল্লিওয়ালারা। কেননা আমাদের মধ্যে পরস্পর বিভক্তি এবং লড়াইয়ে উপকৃত হবে তারাই। আমরা এই ১ বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের, স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ, তিতিক্ষাকে, রক্তদানকে। আমরা মর্যাদাবান করার পরিবর্তে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি। কেন জানি না, আমাদের মধ্যে সেই চর্চা ইদানিং শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে তারা ওরাই যারা আমাদের ভিতরে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে, তারা ওরাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না, তারা ওরাই যারা ফ্যাসিবাদের আগমনকে স্বাগতম জানাতে চায়, তারা ওরাই যারা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে স্বাভাবিকভাবে নিতে পারে নাই, তারা ওরাই যারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন তুলতে চায়। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, কাউকে উদ্দেশ্য করে এই রাজনৈতিক চেতনাকে আমি অপমান করতে চাই না। আমি শুধু নসিহত করব, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই এই স্বাধীনতাকে যেহেতু আপন করে নিয়েছি, এখানে আমরা কোনো বিভক্তি চাই না। কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কারা স্বাধীনতার পক্ষে ছিল, এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে। স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে। সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব, আমরা করতে পারি। সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। বাংলাদেশের মানুষ সেই জিয়াউর রহমানকে দেখেছে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান হিসাবে পরবর্তীতে। এটা নিয়ে অনেকের কাছে অনেক বিতর্ক থাকতে পারে, বাট ইতিহাস কখনো মিথ্যা হতে পারে না। তারপরে এক দলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতি প্রবর্তনের সেই ইতিহাস ১৯৭৯ সনে ৫ম সংশোধনের মধ্য দিয়ে আমরা পাই। সেখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানের শাহাদত বরণের কারণেই ছিল বাংলাদেশের পক্ষের শক্তি হিসাবে তাকে জীবন দিতে হয়েছে। যেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে তাকে জীবন দিতে হয়নি, সেই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে। এখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরে দীর্ঘ ৯ বছরের ইতিহাস, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা পার্ট অ্যান্ড পার্সেল ছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সময়ের জন্য। সেই ইতিহাসের তিনি যে নেতৃত্ব দিয়েছেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী। অবিরাম ৯ বছরের সংগ্রামের মধ্য দিয়ে আবার সেই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিনী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সেই ছাত্র গণঅভ্যুত্থানে আপনারা সকলেই জানেন ডাকসুর নেতৃত্বে, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে সংগঠিত হয়েছে। ছাত্র সংগ্রাম পরিষদ অবশ্যই তার অংশ ছিল। তারপর ১৯৯১ সাল
আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, নির্বাচিত হলেন তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে। আবার দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে আবার সেই বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় রাজনীতি প্রবর্তিত হলো। আবার সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে জনগণের চাহিদার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলো। কিন্তু ইতিহাস বলে সেই তত্ত্বাবধায়ক সরকার 2001 সালে উড়িয়ে দেওয়ার মতো আমাদের মেজরিটি থাকার পরেও আমরা সেই জনমতকে শ্রদ্ধা করে, জনমতের সেই দাবিকে শ্রদ্ধা করে আমরা কখনো সেই রাস্তায় যাইনি। কিন্তু ইতিহাস কি বলে? যাদের রক্তে গণতন্ত্র নাই, যারা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থায় বিশ্বাস করে, যারা একনায়কতান্ত্রিকতা সবসময় প্রচলন করেছে এবং চর্চা করেছে, তারা 2011 সালে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাবলিশ করে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এবং সংস্কৃতিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলো। কেবল তারা তাদের যে একনায়কতান্ত্রিকতা এবং একদলীয় সরকার ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের উদগ্র বাসনা চরিতার্থ করার জন্য হাজারো লোকের রক্ত নিতে হয়েছে তাদেরকে।